মির্জার মনে আছে কিনা জানি না, হঠাৎ করে বললো স্বর্ণামী তোমার বুকগুলো তো ফলস, ওই দুটো দিয়ে দেবো। সবাই মিলে আমার বুকের দিকে তাকালো। আমাকে চলাকালীন একটা সিনেমার অফার আসে, তুমি যিশু সেনগুপ্তের অপোজিটে কাজ করবে, কোনো গার্জিয়ান নিয়ে যাওয়া যাবে না, পঞ্চম শর্ত হলো, দিয়ে থেমে গেল। আমি লজ্জা পাচ্ছি, তখন বলছে যে প্রডিউসারদের সঙ্গে রাতে থাকতে হবে। এই ডিভোর্সটা কিভাবে তোমার জীবনে ইমপ্যাক্ট ফেললো নাকি ফেললোই না? সেই মহিলার জন্য আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং দিনের পর দিন, রাতের পর রাত সে তার বাড়িতেই থাকতো, তার পাশেই শুতো। প্রেগন্যান্সি থেকেই শুরু হয়েছে। একদিন রাত্রে বললো যে আমি একটু পার্টি করবো ওদের বাড়িতে, তারপর যে থাকা শুরু করলে পুরো থাকতে শুরু করলে। কাজের মাসিদের দেখতাম না পেটে বাচ্চা দিয়ে বর পালিয়ে যায়, তো আমার নিজেকে সেই ফিল হচ্ছে। এত অপমান করতাম, একদিন নিজে সুইসাইড পর্যন্ত করতে গেছিল। এটা না আমাদের ভাবতে হবে, পুরুষ ছাড়া আমরা চলতে পারি। এই যে আমি নেই কোনো ছেলে ছাড়া আছে, একটা ছেলে হলো টুক করে বিয়ে করে নিত, এবং যিনি আমার এক্স তিনি তো একের পর এক প্রেম করেই গেছেন আমাকে ছাড়ার পর থেকে। তিনি কিন্তু একা থাকতে পারবেন না, আমি লিখে দিচ্ছি এখনো। তোমার ব্যাপারে তো একটা অ্যালিগেশনও আছে যে তুমি তোমার এক্স হাজব্যান্ডের সঙ্গে তোমার সন্তানকে দেখা করতে দিতে চাও না। এটা প্রুভ করি। এমন একজনের সঙ্গে বসে আছি যাকে নিয়ে রিসার্চ করতে গিয়ে একটা কথাই মাথায় এলো, তিনি মধ্যরাতের পাখি। কারণ মধ্যরাত্রে মনের অনেক ব্যথা, অনেক অভিমান একসঙ্গে যখন জমা হয়, তখন যদি আপনি তার কথা শোনেন, তাহলে আপনি হঠাৎ করে পরের দিন পাখির মতন মনটাকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা পাবেন। সেরকম ভাবে ইন্ট্রোডাকশন দিলাম স্বরলিপি দি। মানে আমি মানে তোমার পডকাস্ট হোক বা তোমার যে কটা ইন্টারভিউ আছে, তা থেকে এইটুকুনি বুঝতে পেরেছি তুমি ভাঙা মনকে খুব তাড়াতাড়ি জোড়া দিতে পারো। নিজে কতখানি এই ভাঙা মন জোড়া দিতে দিতে আরো বেশি শক্তিশালী হয়েছে, আর কখন কখন ক্লান্ত হয়েছে। ছোটবেলা থেকে যখন আমরা কিছু পাই না, তখন সবারই মন ভাঙে। তো না পেতে পেতে অনেক সময় হয় যে মনটা তৈরি হয়ে যায়। এরপর বিভিন্ন বই, বিভিন্ন সিনেমা ইন্সপায়ার করে ছোটবেলা থেকে, যেটা তৈরি হয়। যেমন আমাকে চার্লি চ্যাপলিনের অটোবায়োগ্রাফি, লতা মঙ্গেশকরের অটোবায়োগ্রাফি খুব ইন্সপায়ার করেছিল। তারপরে সিনেমা বিভিন্ন ধরনের, কোনি, আমি বই পড়িনি মতি নন্দী, কিন্তু আমি যখন সিনেমাটা দেখেছিলাম ছোটবেলায় খুব ইন্সপায়ার করতো। চাক দে ইন্ডিয়া আমাদের সময় খুব ইন্সপায়ার করতো। তো যখন ভেঙে পড়তাম তখন এগুলো খুব ইন্সপায়ার করে। আর আরেকটা ইন্সপায়ার করে, সেটা হচ্ছে যে আমি ছাড়া আমি কে বোঝানোর আর কেউ নেই। তো আমি কি চাই, আমার কেন চাই, কিভাবে চাই, সেটাকে পোর্ট্রে করতে গেলে আমাকেই করতে হবে। তাই আমাকেই ঠিক থাকতে হবে, না হলে আমি কিছু করতে পারবো না। তোমার একটা মিষ্টি সন্তান আছে এবং তার সম্পূর্ণ দায়িত্বটা তোমার, এবং তুমি খুব প্রাউডলি একজন সিঙ্গেল মাদার, তুমি এটাকে গর্বের সঙ্গে বারবার বলো। সে জায়গা থেকে যখন তুমি কোথাও কখনো খারাপ লাগা জমা হয়, ওর সামনে সেটা বুঝতে না দেওয়ার জন্য তোমার রেমেডিটা কি থাকে? এটা আমি করি না, আমার খারাপ লাগাটা ওর সামনে বোঝাই। আচ্ছা, যেটা বলি যে আমি নিজের মতো করে বলি যে আজকে আমার এই প্রবলেম গুলো হচ্ছে, আমার এইগুলো সমস্যা হচ্ছে। কিছুক্ষণ পর গালে হাত চাপ দিয়ে বলে আমার মনে হয় আমার একটু বড় হতে হবে এগুলো বোঝার জন্য। তারপরে বলে মা কিছু হবে না, দেখবে সব ঠিক হয়ে গেছে, কাল আজকে ঘুমিয়ে পড়ো, দেখো কালকে সব ঠিক হয়ে গেছে। কারণ ও জানে যে মার ঘুমটা খুব জরুরি। মা ঘুমিয়ে পড়লে আরেকটা জিনিসও জানে যে মার মনটা খারাপ, মা খিটখিট করছে, মা বলছে একটু দাঁড়া প্রবলেমে আছি, খুব প্রবলেম, একটু প্রবলেম না বেশি প্রবলেম, বেশি প্রবলেম। তখন বলে ঠিক আছে তুমি তোমার মতো করো, আমাকে স্পেস দেয়। খুব শরীর খারাপ হলে জানে যে মা কিসে ভালো থাকে। যত বড় হচ্ছে না আস্তে আস্তে, আসলে দুজনেই বড় হচ্ছে, আমার মাতৃত্ব বড় হচ্ছে, পুটুলি কাম সহচরীও বড় হচ্ছে। এখন যেমন ও এত স্মার্ট হয়ে গেছে, এত বুঝতে শিখে গেছে, মেয়ে বলে বুঝছে নাকি জানি না, আমার মনে হয় মেয়ে হওয়ার একটা মানে মেয়েদের তো একটা নিজস্ব ভীষণ ফিলিংস থাকে, মানে এটা ছোটবেলা থেকে যে মার শরীর খারাপ এটা করে দিত, মার মন খারাপ সে ঘরটা সাজিয়ে রেখে দিল, তোমার গিয়ে মনে হবে বাবা কোথায় একটা চলে এসেছি, মানে স্পেশাল ফিল করানো। তো এটা করলে বেশ মনটা ভালোই হয়ে যায় আমার। এই যে তুমি বলছো ভীষণ তাড়াতাড়ি বড় হচ্ছে, কিন্তু কোনো মা বাবাই জেনারেলি বলা হয় যে চায় না যে সন্তান তাড়াতাড়ি বড় হোক, কিন্তু ও সময়ের আগে অনেকটা বড় হচ্ছে। তুমি এটাকে কতটা এনজয় করছো বা কিভাবে দেখছো? হ্যাঁ, সময়ের আগে বড় এখন হয়ে যাবে, কারণ পরিস্থিতি যেভাবে, এবার তুমি যেভাবে বাচ্চাকে ছেড়ে দেবে ও তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আমার ভালো লাগছে, কারণ দেখো বয়সে ম্যাচুরিটি অনুযায়ী বাড়বো। আমরাও যখন 19-20 বছর ছিলাম, আমি ক্লাস 9 থেকে কাজ করি,
তো আমার ঘাড়ে অনেক দায়িত্ব ছিল, আমি অনেক ছোটবেলায় বড় হয়ে গেছিলাম। সেই বড় হওয়াটা কিন্তু এখনো যে আমার কাজে দিচ্ছে না তা না, তাই হয়তো এতগুলো সংসার আমার ঘাড়ে আছে, তাদেরকে আমি চালাতে পারছি, তো একটা দায়িত্ব নিতে পারছি, একটা আবার বৈঠকের মতো সংস্থাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। তারপরে নিজের দায়িত্ব, বাচ্চার দায়িত্ব নেওয়াটা, বাচ্চার দায়িত্ব বিশাল বড় একটা দায়িত্ব। তবে যেটা আমি চেষ্টা করি যে যতই বড় হোক, শিশু মন আমাদের সবার মনের মধ্যেই আছে, আর শিশুদের তো অনেক বেশি আছে, সেইটা যেন থেকে যায়। আর বড় হওয়ার মানেটা কিন্তু বড় হওয়া নয়, বড় হওয়ার মানে হচ্ছে নিজে স্বাবলম্বী হওয়া। যেমন ছোটবেলায় ওকে সব করে দিতে হতো, এখন অলমোস্ট কিছু করে দিতে হয় না, এটা ওর কাছে একটা বিশাল পাওনা। একা একা ট্রেকে যাবে, এটা ওর কাছে একটা বিশাল পাওনা, 8 বছরের মেয়ে। ইভেন আমি রিসেন্টলি একটা কেওনঝড় থেকে, আমরা খুব বেড়াতে যাই, ও না তৈরি হয়ে গেছে, নিজের জামা কাপড় একটা ব্যাগ প্যাক করে দিয়েছে, নিজের জামা নিজে গোছায়, সবকিছু নিজে করে। এবার আমি মার মেয়ে বেড়াতে গেছিলাম গাড়ি করে, প্রায় 400 কিলোমিটার, মানে প্রায় 1500 কিলোমিটার গাড়ি চালিয়েছি, এক একদিন 400 কিলোমিটার করে। তো আমি ওকে দায়িত্ব দিয়েছিলাম যে কটা ব্যাগ যা আছে সবকটা লোক ডেকে এনে তুমি ওঠাবে, তারপরে খাবার রেডি হয়েছে কিনা, 2 বোতল জল নিয়ে আয়। মানে এত এনজয় করেছে দায়িত্বগুলো। আমার মনে হয় বাচ্চাদের দায়িত্ব দেওয়াটা খুব দরকার, তাহলে ওদের মনে হয় যে বড় হয়ে যাচ্ছি আমি। কিন্তু স্বরলিপি, তুমি বললে অনেক ছোট বয়সে তোমায় কাজ করতে হয়েছে, আজকের স্বরলিপি কি কোথাও না কোথাও সেদিনের ওই দায়িত্ব নিতে হয়েছে বাধ্য হয়ে, সেটার ফল? আর বাধ্য হলে কেন, যদি সেটা একটু বলো। হ্যাঁ, একদমই তাই। আজকে কোনো আঘাতই গিয়ে সেরকম ভাবে কষ্ট দেয় না আমাকে, কারণ ওই আঘাত খেতে 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 বড় হয়েছি বলে। হওয়ার কারণ ছিল যে, 2টো কারণ ছিল, এটা আমি সবসময় বলি এবং আমার বলতে অসুবিধে হয় না। আমার মা খুব ভালো শিক্ষিত ব্যক্তিত্ব, আর বাবা মায়ের থেকে কম শিক্ষিত। এবার পেট্রিয়ার্কালের মধ্যে মাও পড়ে যে চাকরি করতে ইচ্ছে করে না, বাড়ি সংসার করব, কিন্তু আমার বাবা বহুমুখী, কি বলবো, মহিলা চর্চায় বিশ্বাসী, এবং সেই কারণে মায়ের সাথে সেরকম সম্পর্ক ছিল না। এবং যেটা হয় যে চড় মারাটা মেয়েরা মেনে নিত, যে মারছেই তো, বড়ই তো মারছে। তো সেই রকমই পরিবারে আমি বড় হয়েছি, এবং আমার মা প্রায় রোজই মার খেত, এবং ঠাম্মা আমাকে নিয়ে আলাদা করে রাখতো। আমি যখন বড় হতে শুরু করলাম, প্রোটেস্ট করতে শুরু করলাম, আমিও মার খেতাম। আমাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হলো, যাতে ওদের সংসার নাকি আমি নষ্ট করে দিচ্ছি, ভেঙে দিচ্ছি। কারণ মা বাবার সংসার, হ্যাঁ, আমি তো রেগে যাচ্ছি না, বড় হচ্ছি তো, যদি ছেলে হলে দুহা দিয়ে দিত বা পালিয়ে যেত। আমি বলছি কেন করছো। তো লাস্টে যেটা হয়েছিল, আমার পরীক্ষার সময়, অ্যানুয়াল পরীক্ষার সময় আমার বাবা আমার ফিজিক্যাল সায়েন্স বইটা জাস্ট ছিনে দিল। সেটাতে আমার খুব রাগ হয়েছিল। তো পরীক্ষাটা খুবই খারাপ হয়েছিল, কিন্তু আমার মনে হয়েছিল আমার কিছু করা দরকার। তখনই 9-এ পড়ছি, আমার বন্ধু একজন পালিয়ে গেল। তখন আমি 2000 সালের 1999-এর কথা বলছি। আমার একটা বন্ধু পালিয়ে গেল, বিয়ে করলো। তখন আমার মনে হলো আমি বিয়ে করব, পালিয়ে যাব। তারপর মনে হলো সেই লোকটাও যদি আমাকে মারে, তাহলে তো আমার মুক্তির কোনো জায়গা নেই। তো মুক্তির জায়গায় তখন আমাদেরকে ইন্সপায়ার করছে পড়াশোনা, বেসিক্যালি বিদ্যাসাগর, যে মেয়েদের বা আরো লেখা, যে মেয়েরা যদি পড়াশোনা শেখে, নিজেদের পায়ে দাঁড়ায়, স্বাবলম্বী হবে, তবেই তো মুক্তিটা আসবে। তখন আমার মনে হলো যে একটা সত্যি কথা, নারীবাদী বিষয়টা না ছোটবেলা থেকে মনে ছিল। ওই জন্য আমার রান্না করতে ভাল লাগে না। আমি কোনোদিন মেয়েলি কাজ, যেগুলো একদম স্ট্যাম্পড বলে মেয়েলি কাজ, বাড়ি গোছানো, ঘর গোছানো, সাজগোজ করা, একদম ইচ্ছে করতো না আমার, কেন জানি আমার ভেতর থেকে আসতো না। কিন্তু আমি অভিনেত্রী হতে চেয়েছি। আমি ছোটবেলা থেকে চেয়েছি যে আমি অভিনয় করব, মানে যে ধরনের রকম। আমি খুব ভালো আবৃত্তি করতাম, আমি প্রচুর পুরস্কার পেয়েছি, ক্লাস 9-8 থেকে শুরু করেছিলাম, প্রচুর পুরস্কার পেয়েছি। তো এবার সেই সময় মনে হলো যে না, নিজের পায়ে দাঁড়াবো। তখন আমরা মাকে নিয়ে, ভাইকে নিয়ে আমি দিদার বাড়িতে চলে আসি, এখন যেখানে আমরা থাকি, মা বাবার বাড়ি থেকে দিদার বাড়িতে এসে। আমার মা কাজ করবে না আমি জানতাম, তখন আমি শুরু করলাম প্রথমে সেলসের কাজ। এবার আমি ভীষণ ছোট ছোট দেখতে ছিলাম, মানে যখন 9-10-এ পড়ে না, এখন তাও একটু ম্যাচিওর হয়েছি। তখন না 9-10-এর লোকে বলতে 5-6-এ পড়ি, বাচ্চা নামছে বাস থেকে নামলে। তো এইরকম অবস্থায় কাজ করতে গেলে প্রচুর কাজ কেড়ে নিত। তারপরে শুরু করলাম মডেলিং করা, কারণ সেলসের কাজ দিত না আমাকে। এবার মডেলিং করাটাও একটা ভয়ঙ্কর
বোরিং কাজ ছিল, কারণ এই হাঁটো 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 মানে আমার র্যাম্প করতে জঘন্য লাগতো, আর আমার অত হাইটও নেই, আর আমি ওই রকম নই আর কি, বললাম না মেয়েলি ব্যাপারটা সেরকম করে দাঁড়ানো আমার হতো না, আমি স্টিলও পারিনি, মানে আমি পারিনি, আমি খুব খারাপ মডেল ছিলাম। তারপরে আমার মনে হলো অভিনয় করবো, আমি প্রচুর কথা বলতে পারতাম ছোটবেলা থেকে, বকর বকর, তখন আমাকে ডেকে নেওয়া হলো ইয়েতে অ্যাঙ্কারিং এর জন্য, চ্যানেল 8-এর একটা কাজে। আমি ওখানেও গেছিলাম, হাতের লেখাটা ভালো ছিল বলে আস্তে আস্তে কি হয়, তখন 11-12-এ পড়তে শুরু করেছি। আমার পড়াশোনাটা মোটামুটি ছিলাম, খুব ভালো ছিলাম না, তো যেহেতু বিভিন্ন অ্যাওয়ার্ড শোজে দাঁড়িয়ে পড়ছি, অ্যাওয়ার্ড দিচ্ছি, বিয়ে বাড়িতে ফুল ছেটানোর একটা কাজ ছিল, সেটা করতে, ইভেন্টস গুলো প্রচুর ইভেন্টস করেছি, এবং আমি ইভেন্টসে না না এগুলো ইন্টারেস্টিং কাজ, কত লোকের সাথে যে দেখা হয়, কত পরিচিতি বাড়ে, আর সেই সময় ধরে পকেট মানিটা খুব নেসেসারি হয়ে যায়। আরে আমি 2001 সালে 5,000 টাকা রোজগার করতাম, তাহলে কম কি, মানে তুমি ভাবো যে একটা কোনো ব্র্যান্ডের কাজে সারাদিন দাঁড়িয়ে থেকে 800 টাকা, 3 দিন কাজ করলাম 2400 টাকা। আমি রাতে যেতাম, ছোট টিং টিং এ রোগা ছিলাম তো, আর ভয় ডর কিছু নেই, আমার ছোটবেলা থেকে ভয় ডর কম, তো পার্ক হোটেলে সেই নতুন লিকার গুলো ইয়ে হতো, আর ইউর কট বাই অমুক তমুক, কট বাই হ্যান ত্যান, আর সুন্দর সুন্দর ড্রেস গুলো দিত, সেগুলো 500 টাকা তখন দিত একটা রাতে, 1:30-2টার মধ্যে বাড়ি চলে আসতাম। লোকে ভাবতো কি না কি করছে, আর মেয়েরা বাইরে গেলেই তো খারাপ কাজ করতেই যায়, আমি জানি না, মেকআপ আছে, রাত্রিবেলা ফিরছে তো আরো খারাপ। হ্যাঁ, মানে সোসাইটির মেয়েদের উপর একটা ভীষণ চাপিয়ে দিয়েছে যে তুমি ABC-র বাইরে গেলেই, তুমি জেডে গেলেই একদম শেষ আর কি। তো ওইটা তখন করতাম, আমি প্রচুর টাকা রোজগার করেছি, মানে তারপর থেকে আস্তে আস্তে হঠাৎ করে হাউমাউ খাও এলো আমার লাইফে। হাউমাউ খাওয়ার একটা বেশ মাইলেজ পেলাম, মানে প্রত্যেকটা লোক স্বরলিপি 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 করে চিনতে শুরু করলো, বেশ মজা লাগতো তখন। তা সেই সঙ্গে আমি জিএ একটা অ্যাঙ্কারিং করতাম, ক্যাম্পাস লাইফ বলে, কলেজে কলেজে গিয়ে, তখন ভোট আসছে, সেই সময় গেছি। এবার দেখছি যে বর্ধমানই বোধহয়, বর্ধমানে একটা এরকম স্টেডিয়াম মতো ছিল, সেখানে আমাদের অ্যাঙ্কারিংটা হবে। দেখছি পুরো ভর্তি, আর আমি স্বরলিপি স্বরলিপি করছি, আমাদের বাপরে বাপ, বিশাল ব্যাপার। আর সত্যি কথা এই ব্যাপারটা কিন্তু এখনো আছে। আমার চেনা জানা একজন এই মুহূর্তে খুব ভালো বন্ধু, সে আমাকে এসে না এখানে আবার বইটাকে সেরম করে দেখছে, আমারই বয়সী, হ্যাঁ, আমার না ভীষণ লজ্জা, আমার হাঁটতে চলছে, বলছে না আমার স্বপ্নের সেই বলে না পড়ি, আমি তোমাকে হাউমাউ খাওতে দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি পড়াশোনাকে, সে আমার সামনে দিয়ে হাঁটছে, বললাম বাপরে বাপ, আর ঠিক আছে ঠিক আছে। তো ওইরকম প্রচুর হতো, প্রচুর 1 লাখ না 1.5 লাখ চিঠি এসেছিল আমার নামে, বিভিন্ন বিদেশ থেকে চিঠি আসতো। এইটা একটা মজা ছিল হাউমাউ খাওয়াটা আমার জীবনে। কিন্তু ওখানেও একটা সমস্যা হলো, যেহেতু কিছু করার নেই ওখানে, চুপচাপ দাঁড়িয়ে থাকা, সেটা আমার ভালো লাগতো না। পিছনে দাঁড়িয়ে শুধু হাসছি, নিজেকে কিছুদিন পর জোকার মনে হতে শুরু করলো। তো আমি বললাম যে আমাকে অন্তত একটা এপিসোডে কিছু পার্ট দিন, তাহলে করি। তো বললো না ওটা হবে না। তখন আমি বললাম যে, তারপর পোশাক নিয়ে সমস্যা, আমার ভীষণ নিজের উপর না একটা প্রবলেম ছিল যে পোশাক পরতে অসুবিধে নেই, কিন্তু জাস্টিফিকেশন দিতে হবে। তো যে থাকতো রিমঝিম মিত্র, ও অ্যাঙ্কারিং করতো সেই সময়, ও খুব সুন্দর সাবলীল ভাবে ছোট ছোট পোশাক পরে, এবার ওর সামনে আছে, আমি একটা টেবিলের নিচে এই প্যান্ট পরেছি কি পরিনি, মানে এইটুকু প্যান্ট পরে দাঁড়িয়েছে না ফুল প্যান্ট পরে দাঁড়িয়েছে কি দেখতে পাচ্ছে, তো এইটুকু অব্দি তুমি পড়াও। একটা দড়ি দিয়েছে, দড়িটা না আমি ভেবেছি ওদের কিছু একটা পড়তে হবে, কস্টিউম ডিজাইনাররা এনেছে, দিয়ে দিচ্ছে একটা দড়ি, আমি মানে পুরো জালের মতো একটা পরিয়ে দিয়েছে। আমি এটা কি, এটা কেন পরবো না, এটা দিয়েছে, আমি এটা পরবো না, ভীষণ অস্বচ্ছ লাগছিল। তারপরে একটা ঘটনা হয়েছিল যে মির্জার মনে আছে কিনা জানি না, সেই হরিদাসের বুলবুল ভাজা সে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার ছোট মেয়ে তো আমি, তখন একটু লজ্জা শরম ছিল, এখন যেমন কেউ কিছু বললে আমার কিছু মানে আমি উল্টে তাকে শুনিয়ে দেবো, 40 বছরের পর যা অভিজ্ঞতা হয় আর কি। তো তখন ছোট্ট মেয়ে, হাফ বয়সী, তখন হঠাৎ মির্জা ওই বুলবুল ভাজার ওই ইয়েটা নিয়ে দাঁড়িয়েছে, টকরিটা, হঠাৎ করে না প্রায় ধরো রুমের ভেতর অরোরা স্টুডিওতে 150-200টা ছেলে মেয়ে, হ্যাঁ বেশিরভাগই ছেলে ছিল, মেয়ে কম ছিল। হঠাৎ করে বললো স্বর্ণামী তোমার বুক গুলো তো ফলস, ওই দুটো দিয়ে দাও আমি লাগাই। পুরো
সবাই মিলে আমার বুকের দিকে তাকালো। আমি না সেদিনকে এত ইনসাল্টেড ফিল করেছিলাম, মানে আমার মনে হয়েছিল যে কোথাও কিনা একটা কোথাও ব্যারিকেড থাকা দরকার। আলটিমেট আমি একটা মেয়ে, আর আমার কিছু সিক্রেট পার্ট আছে, সেইগুলো ডিসকাস করা যায় না। তো আমি ওইগুলোর পর থেকে না ভীষণ নিজের আত্মসম্মানে হানি হচ্ছিল। তো আমি ডিরেক্টলি বললাম যে আমি করবো না। তো মানে টু দ্য চ্যানেল অর টু দ্য প্রডিউসার অ্যাঙ্কার না প্রডিউসারকে, অ্যাঙ্কারকে বলার অধিকার। আমি শুধু প্রতিবাদ করেছিলাম সেই দিনকে দাঁড়িয়ে যে এটা তোমার বলা ঠিক হয়নি। তো ওরা হাসাহাসি করছিল, তো ঠিক আছে হাসতে পারে ওদের, কিন্তু আমার তখন তোমার বয়স কত? 20-21 বছর হবে, 2005-06 কথা বলছি। তো এক্সাক্ট বয়সটা বলতে পারবো না, যাই হোক। আবার অনেকে আমার এখন পডকাস্টের ক্ষেত্রে বা আরেকটা ইয়েতে দিয়েছি, এটা বলেছি আমরা 90s এর কিড, কারণ 90s এর সময় তো আমরা দেখে এসেছি। হয়তো 84 বর্ন, কিন্তু 90s এর সময়টা তো কাটিয়েছি। তো ওই যে 90s এর কিড হলে কি করে হয়, তো এক্সাক্ট তো বসে কাউন্টিং করা পসিবল নয়। তো যাই হোক, সেই সময় খুব ওই সময় থেকে না প্রোটেস্ট করাটা আমার মানে শুরু হয়ে গেছিল। তারপরে ধরো হাউমাউ চলাকালীন একটা সিনেমার অফার আসে, তখন নামটা ভুলে গেছিল, কি যেন লোকটার নাম, সে প্রচুর কাজ টাজ করছে তখন, রচনা ব্যানার্জি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ। তো আমাকে এরকম একটা অফার দেওয়া হলো যে তুমি যিশু সেনগুপ্তের অপোজিটে কাজ করবে, তো খুব ভালো কথা, সিরিয়াল করতে পারবে না। আমি তখন সিরিয়াল করছিলাম না, ঠিক আছে করবো না। তারপরে হলো পঞ্চম শর্ত, শুনেই তো বুঝে গেছি শর্ত। প্রথম শর্ত ডেট দিতে হবে, দ্বিতীয় শর্ত আউটডোরে যেতে হবে, তৃতীয় শর্ত নাচ জানতে হবে, চতুর্থ শর্ত কোনো গার্জিয়ান নিয়ে যাওয়া যাবে না, পঞ্চম শর্ত হলো, দিয়ে থেমে গেল। আমি লজ্জা পাচ্ছি কেন, তখন অনেকটা বড় হয়েছি আস্তে আস্তে। তখন বলছে যে প্রডিউসারদের সঙ্গে রাতে থাকতে হবে, একসাথে থাকতে হবে। আমি এটা লজ্জা পাওয়ার কি আছে, একসাথে থাকবো তাতে কি যায় আসে। তো তাকে আমি প্রচুর ঘেঁটেছিলাম। তো তারপর কি অবলীলায় হেসে যাচ্ছে, বুঝতে পারছি না। তারপরে লাস্টে সেই বৃষ্টির সময় ছাতা ঘোরাতে ঘোরাতে প্রচুর বললাম, দেখুন আপনার হয়তো আমাকে দেখে মনে, বা আমাকে কেন সব মেয়েদেরই দেখে মনে হতে পারে যে তারা ইজিলি ছবির জন্য অ্যাভেলেবল হতে পারে, বাট কেউ কেউ হতে পারে, হয়তো সেটা তারা পারে, এটা একটা আলাদা ট্যালেন্ট যেটা আমার মধ্যে নেই, আমি পারবো না। তবে আর কোনোদিন বলে ছাতাটা মানে হয় না যে নায়িকা, হয়তো সিনেমার নায়িকা হয়নি, কিন্তু আমি নিজের জীবনে নিজে নায়িকা, এটাকে কেউ ইয়ে করতে পারবে না। ছাতাটা খুলিয়ে কোনোদিন যদি আর ফোন করেছেন আমাকে, এইটা অন্য জায়গায় ঢুকে যাবে বলে ছাতা গোলমালের তখন গোলমাল আসেনি, আমি বলে চলেছি, মানে আমি এইরকম। আমাকে একবার ইয়েতে ছবির জন্য বলা হয়েছিল, বড় প্রোডাকশন ভেঙ্কটেশ ফিল্মস থেকে এসেছিল, কেওড়া বলে একটা কি যেন গানটা ছিল না, এই কেওড়া, ওই সিনেমাটাতে বুমবাজার একটা বোন ছিল। আর এই আই লাভ ইউ যে সিনেমাটা হলো দেবের ফার্স্ট সিনেমা, সেখানে একটি মেয়ে, সেই যেটা মানে मैंने प्यार किया যে বিয়ের পাকা হয়েছিল মেয়েটির সাথে, যে মোনালিসা ওদের ক্যারেক্টারটা করেছিল পরে। তো আমাকে বলা হলো তুমি দুটো চরিত্র করবে, খুব ভালো কথা। তো বললে একটুখানি সিডাকটিভ সিন আছে একটা সুইমিং পুলে, নায়ককে ধরে টানাটানি করতে হবে, সেটা ঠিক আছে। তো আমি অগ্নিমিত্র পলের বাড়িতে গেছি, আমাকে দুটো 2 পিস দিয়েছে। আমি বলছি আমি না এটা, আসলে বিষয়টা কি বলতো, আমাদেরকে পড়তে দেওয়া হয় কিন্তু আমাদের শরীরের যত্নের খেয়াল নেওয়া হয় না, যে আমি যদি এই চেহারাটা পরি, যে এক্সারসাইজ করা বডি, আর আমরা ছোটবেলায় থোড়াই জানতাম এত এক্সারসাইজ করতে, রোগা ছিলাম ঠিক আছে, বাট অতটাও আমি একদম তন্নি ছিলাম না, ছিলাম বাট একটু এক্সারসাইজের যে চেহারা, আর ওইরকম পড়তে গেলে একটা মানে নিম্ন মধ্যবিত্ত বাঙালি বাড়ি থেকে আসে, তাদের তো একটা জায়গা দিতে হবে। তো আমি বললাম এইটা ছাড়া কোনো সুইমিং স্যুট নেই? তখন বললো যে, এতও বলতে পারতাম না তখন, আমি বললাম না এটাই পড়তে হবে, ছবিটা করতে গেলে এটাই পড়তে হবে, নাহলে পড়া যাবে না। আমি গিয়ে বললাম আমি পড়বো না। তখন আমাকে প্রডিউসাররা বলেছিলেন যে তুমি আমাদের না করছো, কাজ করতে পারবে ইন্ডাস্ট্রিতে। আমি তখন 20,000 টাকা চেক দিয়েছিল, আমি চেকটা রেখে বললাম যে দেখুন আমার গ্রাজুয়েশনটা এবছর শেষ হয়ে যাবে, আর আমি খুব লাকি যে আমি একদম ফিট বাচ্চা, ফিট লোক, যার দুটো হাত আছে, দুটো পা আছে, চোখ আছে। অ্যাক্টিং করবো না তো কি আছে, আমি গাড়ি চালানো শিখে গেছি, আমি ড্রাইভারি করে খাবো, আমি বাংলা অনার্স নিয়ে গ্রাজুয়েশন করছি, আমি অন্য কিছু করে খাবো। সিনেমায় করতে হবে পেট চালানোর জন্য তেমন কথা নেই, এটা আমার প্যাশন। কিন্তু প্যাশনের জন্য আমি
যখন কাজ থাকবে না তখন গিয়ে আয়নার সামনে দাঁড়াতে পারবো না, সেটা আমার পক্ষে পসিবল নয়। তো বলেছিল দেখো কি করে কাজ হয়। তো একদিন উনি আমার দিকে তাকিয়ে হেসে বলেছিলেন তুমি এখনো যে কথাটা বলো, তা ওনার মনে নেই হয়তো, পরে যখন আমি এখন অনেক ইন্টারভিউতে এগুলো বলি তো সেটা উনি বলেছিলেন। তো করিনি, কিন্তু পরে তো প্রচুর সিরিয়াল করেছেন, প্রচুর সিরিয়াল করেছেন, ধরো 26টা 27টা সিরিয়াল করেছি, লিড করেছি 2-3টে সিরিয়ালে। তো তারপর সিরিয়ালটা ছেড়ে দেওয়ার একটাই কারণ হলো যে আমার তখন 26-27 বছর বয়স, আমাকে মায়ের চরিত্র করতে হবে, মানে আমি তো ডিপ্রেশনেই মরে যাবো। আমার একটা জীবনে একটা সমস্যা কি বলতো, আমি কম্প্রোমাইজ করতে পারি না, কারণ আমার মনে হয় আমি খেটে নেব, কিন্তু আমি মানে আজকে যদি আমি কম্প্রোমাইজ করি কালকে নিজের কাছে নিজেই ক্ষমা করতে পারবো না, নিজের কাছে নিজেই সেই স্বরলিপি হয়ে দাঁড়াতে পারবো না যাকে আমার ভালো লাগে, যার প্রেমে আমি পড়ে আছি। আগে তো নিজের প্রেমে পড়েছি, তারপর তো অন্যের প্রেমে। তো ওই কারণে আমাকে মায়ের অগ্নি পরীক্ষাতেই বলা হলো যে আমার ছেলেমেয়েরা বড় হয়ে যাবে, ছেলে আমাকে মায়ের চরিত্র করতে হবে। তার মানে আমাদের যারা যারা ছিলেন সবাই করেছিলেন, বাট 3 বোনের গল্প ছিল। আমি বললাম আমি করবো না, আমি মা হবো না। এই 26 বছর বয়সে যদি মা হয়, 50-60 বছরে গিয়ে আমি কি করবো তখন? তো বলো কি করে খাবে তাহলে তুমি, তোমার তো ব্রেড এন্ড বাটার এটাই, দেখা যাক কি করা যায়। তখন এই কফি শপটা আমি আর আমার এক্স হাজবেন্ড, তখন রিয়েল কাপল ছিলাম আমরা, তখন আমরা এটা শুরু করাটা তো শুরু করা না, টাকা পয়সা তো নেই, ধার দেনা করে নিজেদের সব পুঁজি শেষ করে অনেক, মানে প্রায় 4 বছরের একটা বড় স্ট্রাগল ছিল। আজ 13 বছর আমি ইন্ডাস্ট্রিতে কোনো কাজ করি না। তুমি ক্যারিয়ারের মধ্যগগন থেকে সরে এলে এবং তার সঙ্গে সঙ্গে তুমি যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছো তখন থেকে, মানে প্রথমেই তুমি স্টারডম কি দেখেছো, ফ্যান্ডম কি দেখেছো, ক্রেজ কি দেখেছো, এখন মিস আউট করো না? মানে কোথাও মিস করো না? না, আমার কোথাও কোনো মিস লাগে না, কারণ আমি যেমন লোককে দেখেওছি, আমি এক সময়ের বিখ্যাত নায়িকা যাদেরকে আমরা ভেবেছি যে যাদের সিনেমা যাদের সিরিয়াল দেখে আমরা বড় হয়েছি, আমিও তো বড় হয়েছি দেখে, কারণ আমাদের সময় সিরিয়ালটা সবে এসেছিল। তো তারা আমার কাছে তখন মানে বিশাল বড় স্টার। আমার মনে আছে জর্জ বেকারকে দেখার জন্য একটা মন্দিরে যেতাম আমরা, জর্জ বেকার আর ওই পিটার বেকারকে দেখবো বলে। ওই রকম তখন সো কল্ড নাম করা মুখ সেলিব্রিটিদের সাথে কাজ করেছি, এবং তখন না যারা নতুন আসছে পুরোনোদের কেউ চেনে না, তো চিয়ার চলে যাওয়ার গল্প কিন্তু আমি জানি। আমার কাছে না আরেকটা খুব বড় জিনিস জানো তো, ওই যেটা হয় যখন এখনো আমি যখন প্রথম কফি শপটা করি, আমি হচ্ছে বাংলার প্রথম থিমড ক্যাফে এবং স্ট্যান্ডঅ্যালোন ক্যাফে, থিম স্ট্যান্ডঅ্যালোন ক্যাফে। ফেলুদা থিমটা প্রথম বাংলায় দেখিয়েছিল, বা ক্যারাম খেলা যায়, বই পড়া যায়, লাইভ মিউজিক প্রথম আবার বৈঠক শুরু করে। তো এরপর যখন প্রচুর ক্যাফে আসা শুরু হলো, সবাই বললো তোর কম্পিটিশন চলে এলো, দেখ হ্যাঁ কি হবে। আমাদের না স্কুলের হেডমিস্ট্রেস একটা কথা বলতেন যে ফার্স্ট হতে গেলে, মানে ফার্স্ট হওয়াটা বা কি করবে, তোমার নিজের ইমপ্রুভমেন্টটা খুব জরুরি, রাদার দ্যান যে এই বাবা ওইটা পারলো আমি পারলাম না, তাহলে কিন্তু তুমি কমপ্লেক্স খেয়ে গিয়ে তোমার কিছু হবে না। তার থেকে বড় কথা যে আজকে ধরো আমি এইটুকু জায়গা থেকে শুরু করেছিলাম, সেখান থেকে এতটা আনলাম, সেই এতটা আনার পরটাও তো একটা বিশাল বড় স্ট্রাগল, যে ঠিকঠাক লোকে খাবার পাচ্ছে কিনা, যে কাজটা যখন করছো। বা ধরো পডকাস্ট, আজকে আমি প্রথম দিন যখন শুরু করেছিলাম সেই যা এনার্জি ছিল, এখন মাঝখানে একটা এনার্জি লস করে, কারণ অনেক দিন হয়েছে, প্লাস প্রচুর খাটনি, কিন্তু স্ট্যান্ডার্ড মেনটেন করাটা হচ্ছে সব থেকে কঠিন কাজ। ট্রু, তুমি যেটা বলছো, কিন্তু তোমার হেডমিস্ট্রেসের বলার কথা ধরেই বলবো যে এটা বলাটা তুমি যতখানি আজকে জোরের সঙ্গে বলছো, যখন চারপাশে আমরা কেউ এগোচ্ছি নিজের মতন একটা পেস নিয়ে এগোচ্ছি, পাশ থেকে হঠাৎ করে দেখতে পাচ্ছি কেউ একটা কিছু করছে, হয়তো তুমি তাকাবে না ঠিক করেছো, কিন্তু এমন কিছু মানুষ আছে যারা ভালো চেয়ে হোক বা তোমাকে খুঁচিয়ে দেওয়ার জন্যই হোক, ওই দেখো এটা করছে, তোর দ্বারা কিছু হবে না। বিভিন্ন ক্ষেত্রে বলেও ছিল আমাকে, প্রচুর আর্টিস্ট বলেছে যে এত ভালো অভিনয় করতিস, কিছুই করলি না, কি করছিস এখন, চা বিক্রি করছিস, তোর কি এটাই কেরিয়ার মানে লাইফ ছিল। আমার তো আজকে তখন আরো ধরো আজ থেকে 7-8 বছর আগে বলেছে, এখন দাঁড়িয়ে সবাই বলে ভালো কাজ করেছিস, ইন্ডাস্ট্রির যা অবস্থা সেখানে দাঁড়িয়ে, ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি কোনো কাজ নেই মুহূর্তে দাঁড়িয়ে, বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি খুব খারাপ অবস্থা, কারণ যে রেটে ছবি হতো আগে,
খারাপ ছবি ভালো ছবি যাই হোক, স্বপন সাহাও একসময় 12টা ছবি করতেন বোধহয় বছরে। আজকে দাঁড়িয়ে প্রোডাকশন হাউসদেরকে বলা হচ্ছে তুমি একটা দুবে 3টে করবে 4টে করবে। আমার তো পড়ে ভাবছি মানে সবকিছু ডিসাইড করে দেওয়া হচ্ছে যে এত টাকা লাগবে, এইটা করতে হবে ওইটা করতে হবে। কোথায় কাজ? আগে এক একটা সিরিয়াল 3 বছর 4 বছর চলতো, এখন তো 3 মাস 4 মাসে সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে। বলা হচ্ছে আমাদের অ্যাটেনশন স্প্যান কম বলে। মানে তুমি কিভাবে ব্যাপারটা ব্যাখ্যা করছো যদি একটু বলো। কি স্প্যান কম কি জানি না আমি, বাট কোথাও গিয়ে কাজও ভালো হচ্ছে না। ভালো কাজ হলে কেন দেখবে না লোকে? ভালো কাজ হলে কেন, মানে আজকে যদি দাঁড়িয়ে তুমি দেখাও যে আমি খুব দুঃখী, মানতেই পারছি না, আমি চাই যে দুঃখটাকে লাথি মেরে ভেঙে আমি নিজের ভালোটাকে আনবো। আজকে যে বলছে তুমি রাত 10টার পর বেরোবে না, সেখানে দাঁড়িয়ে যদি সিরিয়ালও তাই করে, বৌমা 9টা বাজে বাড়ি ঢোকো, পড়াটা এখনো শেষ হলো না, পড়তে যেতে হবে না। মানে এই যদি তোমার সিরিয়াল হয় তুমি কে দেখবে? মানে বাঘ ঢুকে যাচ্ছে, ঘন্টা বাজছে, কি সব আসছে ট্রেনে, আমি নিজেই মানতে পারি না। আমি কি করে করব? কোথায় আমরা চাইছি যে বেরোবো, আগল ভেঙে বেরোতে, সেখানে দাঁড়িয়ে আমাদেরকে বলা হচ্ছে তোমরা আরো পিছিয়ে যাও পিছিয়ে যাও পিছিয়ে যাও। স্বর্ণলিপি এখানে একটু ডিফার করছি, আমি যদিও হেসে ফেলেছিলাম তোমার কথাটাতে। দেখো এরকম অনেক ইললজিক্যাল জিনিসপত্র আমরা কিন্তু অন্যান্য অনেক ইন্ডাস্ট্রিয়াল ফিল্মেও দেখি। সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক সুপারহিট, এছাড়া অন্যান্য বিভিন্ন জিনিসে এমন অনেক কিছু দেখি যেটা আমরা হলে যখন অন্য কোনো ভাষার ছবি হচ্ছে আমরা দেখে আহা উহু করছি, যে যখন এখানে হচ্ছে আমরা কোথাও একটা কি নাক সিটকে। এটা বলা হচ্ছে যে বাঙালি নিজেদের কোন জিনিসকে ভালোবাসতে শেখেনি। হাউ ডু ইউ সি দিস? আমার মনে হয় না এটা সত্যি, কারণ ছবিটার তো শুধু গল্প নয়, সেটাকে প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে। রিসেন্ট আমি বলছি মায়ার জঞ্জাল বা মায়ানগর, এই ছবিগুলো এক একটা সিন মনে আছে। মায়ানগরের একটা সিন এত ভাল লেগেছিল, সেই পুলিশ অফিসার পিছিয়ে গিয়ে একটু বল খেলে নিল, মাঝখানে গ্যাপ পেয়ে গেছে, মানে ওর ইয়েটা, মানে কিছু কিছু সিকোয়েন্স এত কানেক্ট করা গেছে, শুকোচ্ছে সায়া ব্লাউজ, মানে কোথাও গিয়ে না বাঙালি আনাটা মিসিং কাজে। এবার যখন আমরা হিন্দি ছবিও যে খুব ভালো হচ্ছে আমি বলবো না, কিন্তু ওরা কোথাও গিয়ে 12 ফেল বা এই ধরনের ছবিগুলো আসলে সময় বদলাচ্ছে। আজকে দাঁড়িয়ে যদি ওই পুরোনো ধরনের ছবি কেউ করতে যায়, সেই ছবি কিন্তু মানে মিসোজেনিক ফিল্ম কিন্তু এখন প্রচুর, এই অ্যানিমাল টাইপের সিনেমাগুলো কিন্তু প্রচুর চর্চায় হয়েছে। মানে আমি দেখিনি, আমি শোনার পর থেকে আমি দেখিনি। বা ধরো শুধু নাচছে গাইছেও কিন্তু আজকাল সেই ছবি, মানে খানেরাও আজকে শুয়ে পড়েছে। কিন্তু সাউথের ছবির একটা মজা আছে, ওদের এডিটটা, ভিজুয়াল এফেক্টটা, সাউন্ড এফেক্ট এত সুন্দর করে। যবে এই একটা ছবি আমি দেখলাম ধনুষের, ওটা আমার ভাল লাগেনি, আমি হঠাৎ করে দেখলাম কি ইডলি, আকেলা ইডলি নাকি একটা দেখলাম, আমার ভালো লাগেনি ছবিটা, কারণ ছবিটার মধ্যে অনেক কিছু মিসিং ছিল। তো ভালো ছবি হলে কিন্তু লোকে দেখবে। এবার পরের দায়িত্ব তো হচ্ছে যে কম্পিটিশন থাকলে তো লোকে ভালো ছবি করবে, কম্পিটিশনই তো নেই, 3-4টা লোকই তো ছবি বানায়। এবার তাদের ছবি কি হচ্ছে আমি জানি না, মানে আমি নাম নিয়ে বলতে পারবো না, কিন্তু আমি কারোর ছবি দেখতে গিয়ে না মানে চেষ্টা করি বহু ভাবে বাংলা ছবির পাশে দাঁড়াতে, কিন্তু ইচ্ছেই করে না। ডায়লগে জোর নেই, এডিটটা শুয়ে পড়েছে, মানে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি যে চলছে চলছে, মানে আমি জানি না, আমি সরি, কিন্তু ভাল লাগে না দেখতে। যখন কিছু ভালো লাগে না তুমি দেখবে কি করে? সিরিয়াল দেখতে ভালো লাগে না, মানে এমন তো না যে কেউ দেখতো না আগে। পুরোনো সিরিয়াল হলে এখনো, পুরোনো ছবি যেমন কোনি, তুমি হা করে বসে দেখবে কি আছে, সেটা তো বাংলা সিনেমায়। উত্তম কুমারের মৌচাক, মানে মৌচাকে যে এফেক্টটা দিয়েছে যে এত বাচ্চা দরকার নেই, বাচ্চা কম করো, সেটাকে বলা হয়েছে, মানে এইরকম এরকম সাবজেক্ট নিয়ে ওই মজার মধ্যেও ঢুকিয়ে দিয়েছে। তো সেই জিনিসগুলো কোথাও গিয়ে মিসিং হচ্ছে। আমার ওটাই মনে হয় যে বাস্তবকে নিয়ে এত সুন্দর সুন্দর স্টোরি। লাস্টে বেলাইনটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো সিনেমা, মানে দেখার পর না অবাক হয়ে গেছে। আবার তো ওর একটা ভালো ছবি আসছে, তো ভালো ছবি হলে আমার মনে হয় ভালো। ছোট লোক সিরিজটা কি ভালো, সিরিজটা মানে আমি 2বার দেখেছি, আমার এত ভালো লেগেছে সিরিজটা। তো অ্যাক্টর ভালো নেই তো নেই, আমাদের এখানে ভীষণ ট্যালেন্টেড অ্যাক্টর সবাই, কিন্তু কোথাও গিয়ে না। তবে এখন একটা প্রবলেম হয়েছে, আগে ধরো আজকে 13 বছর আগেও কাজ করার পর লোকে মনে রেখে, তোমার ওই সিনটা না দারুণ লাগতো, আমি ভাবে 13 বছর লোকে মনে রেখে আমি এইটুকু কাজ করেছি। যারা অনেক কাজ করেছে, মনামি, তারপরে রূপাঞ্জনা দি, চান্দ্রেদি, ওদেরটা তো নিশ্চয়ই অনেক বেশি লোকে মনে রেখেছে।
সেই কাজগুলো কিন্তু লোকে মনে রেখেছে। রিসেন্ট কাজগুলো কে কটা মনে রেখেছে আমি জানি না। তখন হয়তো কাজের সংখ্যা কম ছিল বা স্প্যান বেশি ছিল, কিছু ছিল না আমাদের কাছে, ছুটি ছুটি হতো আমাদের, কি মজা লাগতো, অলৌকিক হতো, কি সুন্দর ভূতে। আমি নিজে দুটো অলৌকিক বাচ্চাদের ছিল, মজারু ছিল, ওইগুলো কোথাও মিসিং। আলফা পেন্টাথলন, ইভেন তখন দাদাগিরিটাও খুব সুন্দর লাগতো। এখন কিরকম যেন আমি জানি না, আমাদের না কালচারাল একটা ড্রপ করেছে। মানে হয়তো আমরা ভীষণ পড়ুয়া ট্যালেন্টেড কেউই নই, আমরা সারাক্ষণ বই পড়ুয়া তো কেউ নই, কিন্তু তবু গেলেও না কোথাও সবার বাড়িতে একটা জেনারেল নলেজের বই, ওইগুলো যখন ওই রকম কোয়েশ্চেন আসতো আমাদের কাছে, মাথা ঘামানোর কোয়েশ্চেন, আমরা কিন্তু সবাই কুইজ কন্টেস্ট, এগুলো কিন্তু পাড়ায় পাড়ায় হতো। মনে আছে কালী পুজোর পর একটা প্রদীপ জ্বালানোর কন্টেস্ট, কুইজ কন্টেস্ট, আমরা বালতি, হাতা, চামচগুলি এরকম প্রচুর হতো। মিউজিক্যাল চেয়ার, অন্তাক্ষরী, এরকম প্রচুর হতো। এখন কি যে হয় আমি জানি না, এখন সবগুলো সব কিরকম একটা ঘেটে গেছে। তো আমি জানি না, কালচারাল ড্রপ হয়েছে একটা, কোথাও পড়াশোনারও একটা কমে যাচ্ছে লোকের মধ্যে। ট্রু। এবার এখান থেকে আসি অন্য একটা জায়গাতে, তুমি নিজেও জানো যে এখন অনেক ক্ষেত্রে বলা হয় বেশ কিছু খবর বা হেডলাইন দেখে খবরেরও মান পড়েছে। সেরকমই একটা জায়গা থেকে গত 2 সপ্তাহ ধরে হঠাৎ করে তোমার পাস্ট লাইফকে নিয়ে তোমার এক্স হাজব্যান্ডের সঙ্গে একটা জায়গা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কি ঠিক হয়েছিল, বা তুমি কি তোমার কোনো কোথাও কি তুমি কিছু বলেছিলে, বা সেখান থেকে হঠাৎ করে উত্থান, বা মানে এই ডিভোর্সটা কিভাবে তোমার জীবনে ইম্প্যাক্ট ফেললো নাকি ফেললোই না? জীবনে তো ইম্প্যাক্ট ফেলে, একটা রিলেশনশিপে থাকলে। আর তারপরে যখন বাচ্চা হয়, একটা তো স্বপ্ন নিয়ে তৈরি হয় যে দুজনে মিলে করবো, তখন যদি পুরো দায়িত্বটা একা ঘাড়ের ওপর চলে আসে, ইম্প্যাক্ট তো ফেলবে, মানে বিশাল বড় ইম্প্যাক্ট, এবং সারা জীবনের ইম্প্যাক্ট। এটা নয় যে একটা প্রেম করলাম, কেটে গেল, আরেকটা এলো কি এলো না, বয়ে গেছে। বিয়ে ডিভোর্স নিয়ে আমার কোনো চাপ নেই, কারণ প্রেম হতে পারে। আমি ছোটবেলা থেকে এটা ভেবে এসেছি যে পলিগামি রিলেশনশিপ হতে পারে। আমরা যেহেতু এখন অনেকের সাথে মিশি, আরে রোজ কারোর বিরিয়ানি খেতেও ভালো লাগে না, রোজ কারোর ডাল ভাত খেতেও ভালো লাগে না, চেঞ্জেস আসতে পারে। ফ্রেন্ডশিপ থাকা ভালো, সেটা মেনে নেবে কে নেবে না সেটা নিজস্ব ব্যাপার। কিন্তু আমার দুঃখের, রাগের, অভিমানের জায়গাটা হচ্ছে যে এই পেট্রিয়ার্কাল সোসাইটি। এক তো হচ্ছে যখন আমি লিভ ইন করতাম, তখন তোরা কেন, আমার মা সঙ্গে ছিল যে এরকম ভাবে দুটো ছেলে মেয়ে বিয়ে না করে থাকাটা ঠিক নয়, তো জোর করে বিয়ে দেওয়া হলো। দুজনেরই বিয়ে করার ইচ্ছে ছিল না, গেল। এরপর 5 বছরের মধ্যে প্রচুর মেসেজ আসতে শুরু করলো ওর কাছে যে হ্যাঁ তো বাচ্চা নেয়নি, আমি জানি স্বরলিপি বাচ্চা নিতে পারবে না, ওর সেই সামর্থ্য নেই, ও মানে ওর কাছে মেসেজ আসতো প্রচুর। কারা পাঠাতো এটা? ওর ফ্যানেরা। তো যাই হোক, ওরা চাইতো যে ওর সাথে আমাকে ছেড়ে দিয়ে ওর কাছে যাই, এরকম প্রচুর হতো আর কি। এগুলো নিয়ে মাথাও ঘামাইনি কখনো, কারণ আমার সবসময় রিলেশনশিপে মনে হতো যে বন্ধুত্ব, মানে আজকে যদি আমার কোনো প্রিয় বন্ধু থাকে, সে যতই ঝগড়া করি, মারামারি করি, সে আমার প্রিয় বন্ধু। সে যদি 7 দিন কথা না বলি, আমি তাকে মিস করতে শুরু করবো। আর যদি মিস করা বন্ধ করে দিই, তার মানে সে আমার প্রিয় বন্ধু আর নেই। তো বিয়েটাও সেই রকম, ফিজিক্যাল ইন্টারেস্টটা কিন্তু খুব কম সময়ের জন্য থাকে, যেটা থাকে অভ্যেস। যদি সেই অভ্যেসটা চলে যায় তোমার জীবন থেকে, তার মানে আসলে কোনো প্রেম নেই। তো এটা তো হয়েছিল আমাদের মধ্যে, একটা তৈরি হয়েছিল, প্লাস ফাটল ধরা শুরু হয়েছিল, একটা টিম তৈরি হয়ে গেছিল, যে সেই টিমের মধ্যে আমি আমার ধারণা এবং আমার মনে হয়, কারণ সেই মহিলার জন্য আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল, এবং দিনের পর দিন, রাতের পর রাত আমার সাথে আমার এক্স হাজবেন্ডের কোনো সম্পর্ক ছিল না। সে তার বাড়িতেই থাকতো, তার পাশেই শুতো, এবং সেটা আমার নিউজ নয়, মানে সবাই জানতো, তার ফ্ল্যাটের লোকেরাও জানতো, তার বাড়িতে যিনি কাজ করতেন তিনিও জানতেন, এবং আমাকে ভিডিও কল করেও দেখানো হতো। কারণ জানি না এটা কেন হতো, এখন বুঝি যে মানে তার সাথে কি এখনো তুমি তার, না এটা অন্য লোক, এটা পুরো যা হচ্ছে এগুলো পুরো ভুলভাল। কারণ আমি তো এক্স এর গল্পটা জানি। আমার খুব খারাপ লেগেছে যেটা হচ্ছে ওর মাকে নিয়ে কথা বলা হয়েছে, যেটা ওর মা যথেষ্ট ভালো একজন মহিলা, এবং বিয়ে হতেই পারে, কিন্তু ছেলে মেয়ের জন্য যা কষ্ট করেছে সারা জীবন ধরে, এটা খুব ভুল কাজ করেছে যারা তুলেছে। এবং আরেকটি যে তার সন্তান ছিল, এসব কিছু ছিল না, এসব ভুলভাল নিউজ, সব ভুলভাল, কোথা থেকে নিউজ পেয়েছে জানি না। যেটা খারাপ লাগার জায়গা সেটা হচ্ছে যে
সম্পর্ক থাকতেই পারে। আমি জিজ্ঞেস করেছিলাম তোদের মধ্যে কি কোনো প্রেম চলছে, তখন আমাকে গালি দেওয়া হয়েছিল আমি অশিক্ষিত, ইংরেজি বলতে পারি না। এটা হচ্ছে নাকি আমার ডিগ্রি যে আমি ইংরেজি বলতে পারি না, অশিক্ষিত, হোয়াট এভার ইট ইজ, আই ডোন্ট কেয়ার। এবং সবাই ভাবতো যে এই ব্যবসাটা নাকি ওই করে কারণ ও রান্না করতে পারে, আর আমি খুন্তি ধরতে পারি না, আমি এখনো পারি না, আমার রান্না করতে ভালো লাগে না। তো ব্যবসা করতে যে রান্না করতে হয় না সেটা কেউই বুঝতো, মানে ওরা বুঝতো না, কারণ ওরা ব্যবসায়ী পরিবারের নয়। আর আমার পরিবারটাই, মানে আমার বাবার দিকটা হচ্ছে ব্যবসায়ী পরিবার, আর আমার বাবার দিক থেকে আমার জেনারেশনে আমি ছাড়া কেউ ব্যবসা করে না। তো আমার মধ্যে ব্যবসায়িক বুদ্ধি ছোটবেলা থেকে ছিল, কারণ ব্যবসা করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে তোমার সাহস। মানে 1 টাকা থেকে 1 টাকাই খরচা করে তুমি 2 টাকা তুলবে, এই 1 টাকাটা দেবো নাকি ফিক্সড ডিপোজিট করবো সেটা না ভেবে 1 টাকা দিয়ে দিই, সেইটা যদি যে সাহস রাখে সেই ব্যবসা করতে পারে। কারণ ব্যবসার জন্য একটা সাহস লাগে, কারণ তোমাকে 24 আওয়ার্স খাটতে হবে, তোমার কিন্তু কোনো ছুটি নেই ব্যবসায়। আর যদি ছুটি পেয়ে গেলে সেটা তোমার কপাল ভালো। তো এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ও আর ওই ভদ্র মহিলা ভেবেছিলেন যে আমাকে শায়েস্তা করবেন, তাই জন্য, কারণ আমি খুব দাপুটে, আমি ওদের প্রেগন্যান্সি তো খুব জ্বালিয়েছিলাম, কারণ আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদের মধ্যে কিছু চলছে, তখন আমাকে এরকম ভাবে অপমান করেছিল, অশিক্ষিত। হ্যাঁ, প্রেগন্যান্সি থেকেই শুরু হয়েছে। একদিন রাত্রে বললো যে আমি একটু পার্টি করবো ওদের বাড়িতে, আর আমি না ভীষণ বমি করতাম, দিনে 33-34 বার বমি করতাম। আমাকে বললো আমি পার্টি করবো, ওদের বাড়িতে থাকবো, আর আমি খাবারের গন্ধ নিতেই পারতাম না। থাক তুই, ব্যাস। তারপর যে থাকা শুরু করলে, পুরো থাকতে শুরু করলে। এবার অনেকে বলে যে তুই আটকে রাখতে পারিস, আমি এইসব কথা, আমি কাকে কেন, আমি আমার বাচ্চাকেও আটকাই না। মানে যদি মনে করে যাবো বলে চলে যা, কিন্তু ও যায় না, কারণ জানে যে মা যদি বলে গেলে কি হতে পারে, না গেলে কি হতে পারে, আমি যদি বলে দিই, হতেও পারে নাও হতে পারে, কিন্তু এগুলো হতে পারে। তো আমি কাউকে কোনোদিন এটা বিশ্বাসই করি না। রিলেশনশিপের মধ্যে যদি বললাম না টানটা না থাকে, ওটা থাকবেই না। তারপর থেকে তাদের শুরু হলো, এবং আমি বুঝতে পারতাম, সিক্স সেন্স তো সব মেয়েদেরই ভীষণ প্রখর হয়, তো বুঝতে পারতাম। মিথ্যে কথা বলা শুরু হলো, আমি এদিক যাচ্ছি, ওই দিক যাচ্ছি, এখানে যাচ্ছি। তো আমার উপর তো কোনো দায়িত্ব ছিল না, মানে সত্যি কথা বলতে খুব কান্না পেতো, কারণ মনে হতো যে কাজের মাসিদের দেখতাম না পেটে বাচ্চা দিয়ে বর পালিয়ে যায়, তো আমার নিজেকে সেই ফিল হতো যে একদিন পেটে হাত দিয়ে দেখেনি, আমি বমি করছি, আমাকে রাস্তার মাঝখানে ফেলে চলে যেত। এরকম প্রচুর ইনসাল্ট। কাকে বলে তুই পারিস না, তোর দ্বারা হবে না, তুই টাকার পর টাকা ধ্বংস করছিস। আমি নিজের পয়সায় নিজে বাচ্চা জন্ম দিয়েছি, কারণ লোনটা পুরোটা আমার ছিল, 52 লাখ টাকা। এত অপমান করতো না, একদিন নিজে সুইসাইড পর্যন্ত করতে গেছিলাম, এত অপমান করেছিল। সেই দিন যে আমার চেতনা ফিরেছিল, আমার মনে হয়েছিল যে হয়তো যে আসছে সে কি করে জানবো যে সে আমার কাছে ভীষণ বড় কোনো উপহার হবে না। আমার এখনো গায়ে কাটা দিচ্ছে, এত অপমান করতো। আর আমি না কোনোদিন নিজের পায়ে দাঁড়িয়েছি তো কোনোদিন আমাকে খাওয়ায়নি, কেউ খাওয়ায়নি। ক্লাস 9 থেকে যে একা খাওয়া শুরু করেছি, আজ অব্দি কেউ খাওয়ায়নি আমাকে। আমার খুব অপমানে লাগতো যে কেন এরকম বলবে, কেন এরকম করবে। তারপর নিজের মতো নিজে, আর ওই ডিপ্রেশনটা খুব, মানে খুব ভয় করতো বাচ্চাটা যদি কিছু হয়, টাচুট কিছু হয়নি। ওই করতে 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 খুব রাগ হতে শুরু করলো। তারপর ওদের ভীষণ জ্বালাতে শুরু করলাম। আমি ওর বাড়ি চলে যেতাম, যার বাড়ি থাকতো, মা বলতো, সেটা প্রেগন্যান্ট অবস্থায় একদম গিয়ে ভীষণ ওদের অত্যাচার করতাম। আমি শুরু করেছিলাম, কারণ লড়কে ভাই বলবি না আমি যাব, আমার ভীষণ জেদ, ভীষণ। যদি ভাবি এটা করবো তো করে ছাড়বো, নাহলে আমার ঘুম হবে না, অ্যাংজাইটি হবে, ভীষণ অস্থির হয়ে যাব। তারপরে যেটা হলো, ওদেরও রাগ হলো, আমাকে বসে বলছে, বিখ্যাত গায়কের এখন বউ, সে তারও রিসেন্ট ছেলে হয়েছে, সে তখন সেই ভদ্রমহিলা ছেলের সাথে প্রেম করতো। একটা এরকমই আবার বৈঠকে বসে কথা হচ্ছে, বলছে যে হ্যাঁ 3 মাস তো বাবার কোনো কাজই থাকে না, ও তো নিজের মায়ের বাড়িতে থাকবে, ও নিজের মতো বাচ্চা মানুষ করবে। আমি বললাম বারে, আমি জন্ম দেব, সবকিছু করব, তারপরে এসে বলবে আমার মেয়ে, আমার মেয়ে। আর সব থেকে রাগের জায়গা হচ্ছে যে সারনেম আমার পয়সায় আমি জন্ম দিয়েছি বাচ্চা, কিন্তু সারনেম এখন আমি চেঞ্জ করতে পারিনি, কারণ বাবার সই লাগবে সারনেম চেঞ্জ করতে। এই আমি একটা কেস শুরু করেছি, কবে হবে জানি না। আমার মেয়ের 18 বছরের আগে যদি হয়, তাহলে হয়তো আমি প্রথম মহিলা যে, আমি নিজে এখন স্বরলিপি লিপি, প্লিজ আমার যা যা ভুল সবাই এটা করে, আমি নিজে বাবার সারনেম সরিয়ে দিয়েছি, কারণ আমি কোনো পুরুষের ত্রিশূল নিয়ে চলবো না। আমার কোনো লাইসেন্সে বাবা নেই, আমি কোথাও বাবার নাম দিই না। ইজ ইট বিকজ তুমি তোমার বাবার জায়গা থেকেও দেখেছো যে? একদম। আর এটা না আমাদের ভাবতে হবে,
পুরুষ ছাড়া আমরা চলতে পারি, যেটা লাপাতা লেডিজে খুব ভালো কথা বলেছে। একটা মেয়ে নিজে রান্না করতে পারে, নিজে খেতে পারে, নিজে রোজগার করতে পারে, নিজে জোগান করতে পারে, আর আমাদের কোনো ছেলে লাগে না। এই যে আমি নেই, কোনো ছেলে ছাড়া আছে, একটা ছেলে হলো টুক করে বিয়ে করে নিতে। এবং যিনি আমার এক্স, তিনি তো একের পর এক প্রেম করেই গেছেন আমাকে ছাড়ার পর থেকে। তিনি কিন্তু একা থাকতে পারবেন না, আমি লিখে দিচ্ছি। এখন কি করেন না করেন জানি না, খুব ভালো বন্ধুত্ব তো প্রেমেরই একটা অংশ, তো করেন কি করেন আমি জানি না, এগুলো নিয়ে কোনো কন্ট্রোভার্সিতে আমি যেতে চাই না। কিন্তু বন্ধুত্ব মানেও তো একটা প্রেমেরই সম্পর্ক, সেটা শরীরই নাও হতে পারে। তো সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু কোনো ছেলের দরকার পড়ে না, এটা কিন্তু খুব জরুরি। আমি নিজেকে সেই জায়গায় তৈরি করতে চাই এবং আমার মেয়েকেও তৈরি করতে চাই যে একটা পুরুষ ছাড়া আমরা চলতে পারি। তবে গিয়েই না এই যে একটা, আর হ্যাঁ, এবারে সুদেশনাদির এপিসোডে একটা কথা গেছে, সুদেশনাদি খুব ভালো কথা বলেছেন যে আমরা মেয়ে হিসেবে যেমন অ্যাডভান্টেজ নিতেও চাইবো না, অ্যাডভান্টেজ দেবো। এইটা কিন্তু আমি চেষ্টা করে যাই। যে আমার খুব রাগের জায়গায় যে আমাকে বলা হয় যে মহিলা হয় তুমি কি ভালো ব্যবসা করছো, আরে ব্যবসা তো ব্যবসা। যেমন মহিলা ক্রিকেট কোথাও লেখা থাকে মেন্স ক্রিকেট, ওমেন্স ক্রিকেটটা কি ক্রিকেট, এরপর থেকে নিশ্চয়ই মেন্স ক্রিকেটও লেখা থাকবে আমার ধারণা। মেন্স ফুটবল এখন শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে হচ্ছে লেডি সুপারস্টার, মানে কি? অপর্ণা সেন কি ছিল, সুচিত্রা সেন কি ছিল, এগুলো কি মানেটা কি? মানে আমি জানি না কোথায় কি বলতে চাইছে। তবে আমাদেরকে অনেক শক্ত হতে হবে। মানে আমি করেছি, কষ্ট পেয়েছি, বাট কোথাও গিয়ে না একটা কোথাও আরামও আছে যে আমি পেরেছি। কিন্তু তোমার ব্যাপারে তো একটা অ্যালিগেশনও আছে যে তুমি তোমার এক্স হাজব্যান্ডের সঙ্গে তোমার সন্তানকে দেখা করতে দিতে চাও না। এটা প্রুফ করুক। আমি যিনি ইন্টারভিউ নিয়েও ছিলেন, কেন জিজ্ঞেস করেনি জানি না, এবং কেউ যদি কখনো ইন্টারভিউ নেয় জিজ্ঞেস করুক যে এটার প্রুফ কি আছে। এখনো দেখা করতে এলে তো রাস্তায় দাঁড়িয়ে বাবা বাবা বলে, ওর পর থেকেই তো এটা হয়েছিল যে আমি বাবা ভাবতে চাই না, আমার বাবা নেই। কারণ রেগুলার যখন আমাদের একটা কেস, দুটো কেস একসাথে চলছিল, আমার মনে হয় যে যখন ও একটা করেছিল বাচ্চা নেওয়ার ব্যাপারে কেস, তো আমি তো বলেছিলাম নিয়ে যা, কিন্তু খারাপ লাগতো, বাচ্চা দেখবে না তো, মানে কাউকে না কাউকে দিয়ে চলে আসবে। মানে ছেলেরা বাচ্চা দেখতে পারে আমার বিশ্বাস নেই, দেখতে পেলে অনেক ভাবে দেখো, ইচ্ছেটা খুব জরুরি, যে দেখতে হলে অনেক ভাবেই দেখা যায়। আমার পাস্ট এক্সপিরিয়েন্স বা সেটা বলে না, আমি তো অনেক দেখেছি বাবা হিসেবে না মনেই থাকে না, অনেকে তো বাচ্চার জন্মদিনও মনে নেই। আমি নিজের সামনে দেখেছি ইয়ে বানাতে গিয়ে বলছে বাচ্চার জন্মদিন কি বলুন, আধার কার্ড বানাচ্ছে, বউকে মন করছে হ্যাঁ আচ্ছা বাবু কবে জন্মেছিল। মানে এই হচ্ছে বাবার কি, পেছন থেকে একজন হাসছে, আমি একটু পরে ডাকবো, মানে এটা কি? তো এইটা হচ্ছে বিষয়। সেখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম, যাই হোক ও কাস্টাডি কেস করেছিল, সেটা তুলে নিয়েছিল। সেই দিনকে আমি নিয়ে গেছিলাম পুটুলিকে, তো পুটুলি তখন বাবা, আমি তো মানে 3.5-4 বছর বয়স, 3.5 বছর বোধ হয়। বাবা বাবা যাক, যে ছেলেকে দেখে একটু কোলে বসে না, একটু আদর করে, কারণ ওর জীবনে কোনো ছেলেই নেই। আমার ভাই একটু বড় হওয়ার পরই বাইরে চলে গেল চাকরি করতে, আমি মা আর পুটুলি, আর যেও আসে সেও দেখে আয়া, তারাও মেয়ে, তো ওর কাছে কোনো ছেলেই নেই। এখানে এসে যেমন ওদের সাথে খেলে মাঝে মাঝে, সবারই তো ইচ্ছে করে না ছেলেরা এরকম তুলে আছাড় টাছাড় মারে, ওদেরও মজা লাগে, তো ওর কাছে তো নেই সেটা। এবার যে মানে এমন হয়েছে, বৈশাখীদের বাড়ি খেতে গেছি, সুগতদার সুগত মার্জি কোলে গিয়ে অন্য একটা মেয়ে বলছে এটা আমার বাবা, বাচ্চা, তখন সুগতদার কোলে গিয়ে বলছে এটা আমার বাবা। তো এরকম প্রচুর করতে, একটা ছেলেকে দেখে বলছে মা এখানে কফি শপে, একে বিয়ে করে না, এখন বাবা করে নিয়েছি। আমি বললাম পুটুলি খুব চাপের। তারপরে আস্তে আস্তে এরকম ওই কেসের দিন ওকে নিয়ে গেছিলাম, তো বসে 2 কাপ দুধ চা খেলো। খাওয়ার পর তাকিয়ে আছে তোরাছে, এবার গাড়িতে উঠেছি, গাড়িতে নিয়ে আসছি, মাঝ রাস্তায় সে চেতলার ব্রিজটার উপর দাঁড় করিয়েছি, খুব কাঁদছে, খুব পেট ব্যথা করছে। তাহলে খেলি কেন দুধ চা? আমাকে একবার কোলে তুললো না মা, একবার আদর করলো না মা, হাউ হাউ করে কাঁদছে। আমি না গাড়িটা সাইডে দাঁড় করে ওকে খানিকক্ষণ জড়িয়ে ঠড়িয়ে ধরে বললাম পুটুলি, আমি জানি তুই বুঝবি কি বুঝবি না, বাট একটা সত্যি কথা, আমার জীবনে বয়ফ্রেন্ড আসতে পারে, বিয়ে আমি করব না, কিন্তু তোকে আমি বাবা দিতে পারবো না। কারণ বাবা হওয়ার ক্যাপাবিলিটি সবার থাকে না, কে বাবা হবে কি হবে না আমি জানি না, আমার সন্তান আমি জানি আমাকে দায়িত্ব নিতে হবে, কিন্তু অন্য একটা লোক নেবে কি নেবে না সেটা তো আমার রেসপন্সিবিলিটি নয়। তাই তোকে আমি কোনোদিন বাবা দিতে পারবো না। যে লোকটা তোর বাবা, সে তোকে ভালোবাসছে না কেন সেটারও আমার দায়িত্ব নয়।
তারপরের দিন সেই দিনই ও এসে বললো আমার মুখে জলে, আমার এত খারাপ লেগেছিল। আমি মার্লিন মনরো তার আগের দিনই 2-3 দিন আগে সিনেমাটা দেখেছিলাম, জলের ঝাপটা দিচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের বাড়িতে বেসিনের সামনে, আর বলছে আমার বাবা নেই, আমার বাবা চাই না, কাঁদছে, জলের ঝাপটা দিচ্ছে। মানে একটা 4 বছরের বাচ্চা এইভাবে কাঁদছে, আমার খুব কষ্ট হচ্ছিল। আমি একটা বড় লেখা লিখেছিলাম ফেসবুকে এই কথাটা দিয়ে। মার্লিন মনরো রোজ বলতো আমার বাবা এই, আমার বাবা এই। আর প্রত্যেকটা লোকের মধ্যে, বড় লোকের, বয়স্ক লোকের মধ্যে, আমি জানি না এটা হয়তো পরের প্রতিফলন হতে পারে, বয়স্ক লোকেদের উপর প্রেম হতে পারে, একটা সাইকোলজি তো হতে পারে, বাট ওকে আমাকে বুঝতে হবে। তো সেখানে দাঁড়িয়ে বাবা না থাকাটা, সবার বাবা আছে, ঘুরে যাচ্ছে, আমি চেষ্টা করি ফ্যামিলিদের সঙ্গে না মিশতে ওর জন্য। আর সত্যি কথা বলতে আমি প্রচুর রিলেশনশিপে ঢোকার চেষ্টা করেও বেরিয়ে এসেছি, কারণ কোথাও গিয়ে ছেলেদের একটাই জিনিস চাই, টাকাটা পড়ি হবে, প্রচুর রোজগার করবে, সেই টাকাটা শেয়ারও হবে, কিন্তু বাড়ি গোছানো থাকবে, কোনো দায়িত্ব নেবে না, হ্যাঁ তুমি দেখে নাও বলে চলে যাবে। বাট তোমার তো খিদে পায়, মানে আমার ক্ষেত্রে তাই হয়েছিল, রান্না বা কখন কাজের লোক আসবে, ঘর গোছাবে, কি হবে, কখন কাচাবে, কিছু দায়িত্ব নিত না, সেই সব আমি করতাম। আমার মনে হতো যে আমি তো সংসার করতে চাইনি বস। এখন যেমন আমার একটা লিস্ট ধরানো আছে, আমার লোক যে থাকেন খুবই ভালো, টুম্পা, তাকে লিস্ট ধরানো, সেই লিস্ট ধরে করে। আমার মেয়ে নিজের বই গোছায়, নিজে পড়ে, টিচার আসে, সবাই সবার দায়িত্ব পালন করি। আমি কারোর দায়িত্ব নিতে পারবো না, আমি নিজের দায়িত্ব ছাড়া। অসাধারণ, যতখানি হাসতে হাসতে একটা নিজের স্ট্রাগল পিরিয়ড তুমি বললে। স্বরলিপি একটা কথা না জিজ্ঞেস করলি নয়, তোমার তারপরে আবার প্রেম করা হয়েছে, প্রেম, কিন্তু ওই যে আমি শুরুতেই শর্ত দিই যে আমি বিয়ে করবো না, বাচ্চা নেবো না, পালিয়ে যাই। আমি পৃথিবীতে বাচ্চা জন্ম দেওয়ার জন্য আসিনি। হ্যাঁ, তুই চোখে আমি আমার মতো থাকতে চাই, আমি আমার মতো, আমার বয়ফ্রেন্ড কেন দরকার, আমার সাথে বেড়াতে যাবে, আর আমার কোনো দরকার নেই, আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, যখন আমার খুব মন খারাপ থাকবে এসে একটুখানি জড়িয়ে ধরলো, কাঁধে মাথা দিলাম, কাঁদলি করলো, মানে একটা কথা, আমারও আমার খাড়ে যেমন সবাই কাঁধে মাথা রাখছে, আমারও কোথাও একটা কাজ চাই। তো সেইটা দরকার, সেইটা দিতে গেলেই তাদের প্রচুর কষ্ট জীবনে, তাদের সময় নেই, তারা। আর আমাকে কেউ কাজ দেখালে আমার খুব রাগ হয়, কারণ আজকে তিনি বসে বলতেন আমাকে, এক্স তিনি তো, আমি যখন প্রেগনেন্সির সময় সে সবটা দেখতো, আমি প্রচুর বমি করতাম বলে আসতো না, বলতো আমার এত কাজ। আজকে আমি একটা গোটা বাচ্চাকে নিয়ে, আমি কিন্তু মায়ের সাথেও থাকি না, আমার মা আমার দায়িত্ব নেয়নি, মানে আমি করিনি, আমি একা থাকি, বাচ্চা একা, পুরো সংসার আমার, গোটা দায়িত্ব, সংসার, বৈঠক সব একা আমি, এবং পডকাস্ট, 4টে কাজ আমি একা করি। আমাকে যদি কেউ কাজ দেখায় না, এবং আমি নিজের শরীর চর্চা, রোজ জিমে যাওয়া, ফল খাওয়া, বাচ্চা কিন্তু আমার সব, রোজ স্কুলে যায়, রোজ পড়া করে, সব করে, এবং ও জিমন্যাস্টিক করে, সুইমিং করে, ডান্স করে, সব করি আমরা। কি করে করি? আমাকে কাজ দেখালেন আমার খুব রাগ হয়। এটা তো বোঝা গেল যে পুটুলির মা এবং বাবা তুমি হয়ে গেছো, কিন্তু সে জায়গা থেকে দাঁড়িয়ে ও স্কুল, ওর বন্ধুরা, যেহেতু তোমরা পাবলিক ফিগার, তুমি এবং তোমার এক্স-হাজবেন্ড দুজন, হ্যাঁ, এই যে লেখাগুলো কি হিজিবিজি লেখা বেরোচ্ছে বাবা, প্লিজ। রাইট, এবার আমি সেটা বলছি, সেই এফেক্টটা কি ওর উপর পড়তে? না, ও একে পাত্তাই যায় না কাউকে, ভীষণ। আরে জেনজি আলফা বাচ্চা, এরা আলাদা লেভেলে চলে, এদের যা লেভেল না ভাবার বাইরে। যে জগৎটা আসছে না, ছেলের মাদের খুব কষ্ট জীবনে, বিশাল কষ্ট। আমরা দুজনেই মেয়ের মা, সো নো টেনশন, উই আর হ্যাপি, কারণ মেয়েরা না একটা স্বাবলম্বী। আর দেখো, মেয়েরা খারাপ করলে কি করবে? রেপড হয়ে মারা যাবে, রেপ তো করবে না। আগে কি হতো, মেয়ে হলে বাবা কি হবে, আজকাল তো আমাদের কি হবে, মেয়েরা কষ্ট পাবে, কি করবে, একটা সিগারেট খাবে, একটু নেশা করবে, তার বাইরে কি করবে? তুমি কোনোদিন নেশার সাহারা নিয়েছো? মানে আমি পারি না করতে, এটাই তো প্রবলেম, আমার পেটের প্রবলেম। মানে আমার মদ খেতে পারি মাঝে মাঝে, খুব আনন্দে থাকলে একটু খেতে পারি, আমি ড্রপার বেবি, খেতে পারি না। সিগারেট খেতে আমার কোনো কালে ভালো লাগে না, আমার একদম, আমার নেশা করতে ভালো লাগে না। আমার নেশা হচ্ছে বেড়াতে যাওয়া, মানে জানি সেটা তোমার এক বন্ধু বলে দিয়েছে, পাগলের মতো। আমি এবছর জানো 14 বার বেড়াতে গেছি, এই লাস্ট ডিসেম্বরেও প্ল্যানিং হয়ে গেছে, সামনে গোয়া যাব। তারপরে আমার রোজগারের যদি টাকা গুছিয়ে রাখতাম, তাহলে আমি BMW কিনে ফেলতে পারতাম। আর এই স্বরলিপি অনেকক্ষণ অনেকটা ভারী কথা হয়েছে, কিন্তু যখনই ধরো আমরা দেখি না সোশ্যাল মিডিয়াতে, ধরো আমরা কেউ কোনো ছবি দিলাম, পোস্ট দিলাম, তখন কিছু মানুষের বক্তব্যটা বোঝা যায় না, তারা ভালো না খারাপ চায়, কিরে ভালোই তো আছিস, ঘুরছিস ফিরছিস, তো মানে কি বুঝতে পারি না যে ইনসাল্ট করলি না ভালো যে বলছিস, তোমার আছে এরকম।
এটা প্রচুর আছে, লোকে ভাবেও যে আমার তো প্রচুর ধার দে না, কারণ করোনা, তারপরে আমি একটা কফি শপ খুলেছিলাম হায়দ্রাবাদে বোকামো করতে গিয়ে, তো সেই সব করে আমি প্রচুর ধার দেনা, এখনো আছি ধার দেনা। কিন্তু কি হয় যে বেড়াতে গেলে আমার মনটা ভালো থাকে, তো আমাকে যখন সবাই বলে তুই এত টাকা খরচা করছিস, আমি তাদেরকে হিসেব দেখাই যে ওরা যা যা মদ আর সিগারেট খেয়ে নষ্ট করে, আমি যে বেড়াতে গিয়ে মনের আনন্দে ইয়ে করে আসি। আর আমি না ওই কথা অনেকে অনেক কথা বলে, তবে আমি চেষ্টা করি যেগুলো আমার মনে হয় ছোটবেলা থেকে, অ্যাক্টিং নিয়েও আমাকে আমার মাও যেমন ভীষণ বাজে বকে মাঝে মাঝে, মাঝে মাঝে ভালো বকে, তো ভালো বকাগুলো খারাপ গানের মাঝে এরকম প্রচুর লোক আছে। এখন যেমন আমার সব থেকে এখন সাপে নেউলে সম্পর্ক হচ্ছে আমার আর সুমিতা দি, যে আমাদের এই পডকাস্ট বৈঠকের ডিরেক্টরও কাম এডিট আরেকজন করছে শুভজিৎ, বাট ও সারাক্ষণ সুমিতা দি ওটা দেখে কি কোয়েশ্চেন হবে, গেস্ট কে আসবে, তো সুমিতা দি ওয়ান অফ দেম, মানে পিলার। তো সেখানে আমার না সুমিতা দি সাপে নেউলে আর কি, সারাক্ষণ কাই 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 করছি, কিন্তু কোথাও গিয়ে আমি ভালো জিনিসটা টুক করে তুলে নিই, চেষ্টা করি, কারণ আমি ভালো হতে চাই, এটা ছোটবেলা থেকে। আর এখনো না শেখার ইচ্ছেটা শেষ হয়নি, আমাকে জেনজি আলফাদের সাথে থাকতে হবে বস, আর ওরা কিন্তু এরকম নেবে এরকম ছাড়বে, কি করে যে নেবে আর ছাড়বে, তুমি একটু এদিক ওদিক দেবে নো ক্যাপ মাম্মা, মানে ভয়ঙ্কর লেভেল এদের। আমি খুব এনজয় করছি, কিন্তু এদের না একটু ইমোশনটা কম, কারণ এরা পুটুলিত হওয়ারই কম, কারণ ও এত ধাক্কা খেয়েছে জীবনে ছোটবেলা থেকে। তবে কোথাও গিয়ে একটা ভালো জিনিসও আছে, আমি আমার বাবা মায়ের যা ঝগড়া দেখেছি, মারধর দেখেছি, আমার মা কোনোদিন মাথা তুলে কথা বলতে পারেনি, সেখানে আমাকে সেটা নিজের সাহস জোগাতে হয়েছে। আমার মেয়ে কিন্তু এখন থেকেই, একটা ছোট ঘটনা বলি আমার মেয়ের, একটা লোক বদমাইশি, ওনার বাড়ির সামনে গাড়ি পার্ক করে চলে এসেছিলাম, তো বদমাইশি করে টায়ারের হাওয়াটা খুলছিল রাত 12টার সময়, পাড়াতেই ছিলাম, তো আমার মেয়ে এরকম তখন 6 বছর বয়স, এ কি করছো, তোমার লজ্জা করে না, তুমি টায়ারের হাওয়া খুলছো, যদি আমি টায়ার না চালাতে পারি তুমি কি টায়ারটা চেঞ্জ করে দিতে, আর আমরা রাত্রে কোথায় থাকতাম, তোমার বাড়িতে। লোকটা না মডেল অপমানিত হয়েছে, বলছে সরি ভুল হয়ে গেছে, তারপরে খোলেনি, আর মানে আমাকে কিন্তু ভুল হয়ে গেছে বলেছি এরকম। বেশ, এই আড্ডা মনে হয় মানে থামবে না, চলতেই থাকবে, কিন্তু শেষ তো করতেই হবে, সময়ের যেহেতু একটা কাঠি আছে। কিন্তু যেটা বলবো, তোমার এই ট্রাভেল, তোমার এই বৈঠকি আড্ডা, তোমার এই প্রাণোচ্ছল পুরো ব্যাপারটা এইভাবেই সারা জীবন তুমি বজায় রেখো, এবং এইভাবেই স্পষ্টবাদী হয়ে থেকো। কিন্তু যখন শেষ করতেই হবে, তখন এটা একদমই জিজ্ঞেস করবো না দর্শককে কি বলবে, বরং তোমার গলায় একটা গান বা আবৃত্তি দিয়ে শেষ করবো। গানই গাই বেটার, আবৃত্তিটা ভুলে গেছি, প্লিজ কিছু মনে করবে না, চেষ্টা করছি জাস্ট। কতবার ভেবেছি আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।